পরিবর্তন সরকার হবে ভাই, আর এবারই হচ্ছে। ওই জন্যই এখনও ধৈর্য ধরে আছি, একটা জোট বড় আকারে তৈরি করতে চাইছি, যে জোট বিজেপি এবং তৃণমূলকে যোগ্য জবাব দেবে, সেই জোট আমরা তৈরি করতে চাইছি। সেটা একটু ধৈর্য ধরে আছি। নাহলে এতদিন আমরা প্রার্থী ঘোষণা করে দিত, আমাদের পার্টি কোথায় কোথায় লড়াই করছে, প্রার্থীর নামও ঘোষণা করে দিত। বৃহত্তর স্বার্থের জন্য একটু আমরা ধীর গতিতে চলছি। দেখ, আর ফিরে আসি, কি বলছিলাম? আপনার ফাইনাল লিস্ট পাবলিশ হবে, আপনার নাম থাকবে, এটা 100% আমি দাবি করব, আপনিও দাবি করবেন। কারণ সংবিধানের 326 নম্বর ধারা যেখানে বলা হচ্ছে 18 বছরের ঊর্ধ্বে ভারতীয় নাগরিকদের ভোটদানের স্বাধীনতা আছে, তারা ভোট দিতে পারবে। তাহলে আমার এটা কেউ কেড়ে নিতে পারে না। তারপরে আমি বলছি আপনার নাম কেটে গেছে, ধরলাম আমি আমার নাম বলে আমার নামে আসলো না, আমি কি করব? ঘাস মারা খেয়ে নেবো? গলায় দড়িতে টেঙে যাবো নাকি? বিকাশ স্যারের একটা বক্তব্য শুনছিলাম, আপনাদের জানিয়ে দিই। বিকাশ স্যারকে জানেন তো নাকি? রাজ্য সরকারকে একাই ঠান্ডা মেরে রেখে দিয়েছে। ওই তো বিকাশ স্যার, দুই শামীমদার কয়েকজন আছে, ঠান্ডা করে দিচ্ছে একদম। চুরি যত করছে আর সেইখানে যেই চুরি করছে সেই আইনের চাবুক মারছে, যেখানে চুরি করছে আইনের চাবুক মারছে। সেই বিকাশ স্যার বললেন, শুনেছি আমি, যে এই ভোটাধিকারের সাথে নাগরিকত্বের কোনো সংযোগ নাই। ভোটাধিকার আলাদা পার্ট, নাগরিকত্ব আলাদা পার্ট, সুতরাং আতঙ্কিত হওয়ার জায়গা নেই। আমি আমার দিয়ে বলি, আমার নামটা কেটে গিয়েছে, তাহলে আমি করবোটা কি? জেনে রাখা দরকার তো। প্রথম কথা বলছি, কাটবে না, কোনো বৈধ ভোটারের নাম কাটবে না। শুভেন্দু বাবু অভিশাপ দিয়ে কোনো বৈধ ভোটারের নাম কাটতে পারবে না। আর মমতা ব্যানার্জি আশীর্বাদ দিয়ে কোনো অবৈধ ভোটারকে ভোটার লিস্টে ঢুকাতে পারবে না। আমরা নজরদারি রাখবো, শুভেন্দু বাবুর অভিশাপের প্রতিও নজর রাখবো, মমতা ব্যানার্জির আশীর্বাদের প্রতিও নজর রাখবো। আমরা স্বচ্ছ ভোটার লিস্ট তৈরির পক্ষে, কিন্তু স্বচ্ছ ভোটার লিস্ট তৈরির নামে যে নাগরিক হয়রানি করা হচ্ছে এর বিরুদ্ধে আমরা, হয়রানির বিরুদ্ধে। কিন্তু স্বচ্ছ ভোটার লিস্ট, তোমার ভোটার লিস্ট তোমার এলাকায় অন্যজনের নাম, ফার্জি নাম ঢুকিয়ে দেবে, সেটা হতে পারে ভাই? কেন হবে? আপনাদের জানাই, এবার নওশাদ সিদ্দিকী হয়তো নাম কেটে দিয়েছে, কাটে তো বদমাইশি ছাড়া কোনো লাইন নেই। আমার নাম যদি কাটে বা আপনার নামও যদি কাটে, বদমাইশি করা ছাড়া কি কোনো লাইন আছে? যুক্তি দিয়ে কাটতে পারবে না। কিন্তু জানে রাখুন আপনারা, আপনার নাম যদি কাটে, কি কারণে কাটা হয়েছে সেই কারণের নোটিশও কিন্তু আপনার আমার বাড়িতে আসবে। অর্থাৎ নওশাদ সিদ্দিকীর নাম হয়তো কেটে দিল, কেন কাটা হলো সেই কারণটা জানিয়ে নোটিশটা আসবে। সেই কারণ জানিয়ে যখনই নোটিশ আসবে, যদি বলে আমার জন্ম সার্টিফিকেট নাই, আমি 1987 সালের পরে জন্ম, বা আমি ভারতীয় নয়, যদি আমি ধরছি যে আমার অস্তিত্ব খুঁজে পাচ্ছে না, আমার অস্তিত্ব তো স্বাধীনতা সংগ্রামের সাথে যুক্ত, তাহলে আমাকে সেই কাগজটা একটু খুঁজে বার করতে হবে। এতটুকু কষ্ট করে কি করব? এটা আমি আমার কথা বলছি না ভাই, নির্বাচন কমিশনের অফিসে গিয়েছিলাম, সেখানে জিজ্ঞাসা করেছি, যেটা বলেছে সেটা আপনাদের জানাচ্ছি। একজন হোক আর 1 লাখ মানুষ হোক, যার নাম কাটা যাবে প্রত্যেককে নোটিশ দেওয়া হবে। ওই নোটিশে কারণ উল্লেখ করা থাকবে। নাম কেটে যাওয়ার পরে 3টে অপশান আপনি পাবেন। নাম কেটে যাওয়ার পরে 3টে অপশান আপনি পাবেন। 3টে অপশান কি কি পাবেন সেটাও লিখে দিন। ফার্স্ট অপশান হচ্ছে ডিস্ট্রিক্ট ইলেকট্রাল অফিসার, সেকেন্ড অপশান হচ্ছে চিফ ইলেকট্রাল অফিসার, থার্ড অপশান হচ্ছে ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী। বুঝতে পারছেন না কি বলছি? 3টে অপশান আপনি পাবেন। আপনার নাম কেটেছে, কারণ উল্লেখ করে কেটেছে, সেটাকে আপনি চ্যালেঞ্জ করে কোথায় যাবেন? ডিস্ট্রিক্ট ইলেকট্রাল অফিসারকে আপনি জমা করতে পারেন। সেখানে হিয়ারিং হবে। যদি হিয়ারিং আপনি স্যাটিসফাই করতে পারেন, আপনার নাম ঢুকে যাবে। ধরলাম সেখানেও স্যাটিসফাই করতে পারলেন না, চিফ ইলেকট্রাল অফিসারকে তারপরে আপনি অ্যাপ্লিকেশান করতে পারেন। সেখানে হিয়ারিং হবে। সেখানে না স্যাটিসফাই করতে পারলে আপনার নাম উঠছে না, আর স্যাটিসফাই করতে পারলে নাম উঠে গেল। তারপরে তো আপনাদের বিধায়ক আছে নওশাদ সিদ্দিকী, আপনাদের জন্য কাগজটা নিয়ে দিল্লিগামী ফ্লাইট ধরবে। তাহলে আপনাদের জন্য 3টে অপশান আছে। এবার বলুন, আপনাদের গ্যাঁড়াকলটা কোথায় একটু বোঝার চেষ্টা করো। কোথায় সাপ হয়ে কামড়াচ্ছে, ওজা হয়ে ঝাড়ছে, একটু বোঝার চেষ্টা করুন। কেন আমি বলছি বিজেপি আর তৃণমূল আলাদা নয়, এটা দুটো মিলে বাংলার মানুষকে পেরেশানি করছে। এবার বুঝুন, আমি প্রশ্ন করলাম
স্যারকে, অফিসারকে, যে স্যার আমি আজকে হিয়ারিংয়ে আসছি, আমি আজকেই তো জানতে পারা দরকার যে আমি কৃতকার্য হলাম না অকৃতকার্য হলাম। আমি আজকের হিয়ারিংয়ে যাচ্ছি, যারা ডকুমেন্টস চেয়েছে দিচ্ছি, আজকেই তো আমাকে জানিয়ে দেওয়া দরকার যে আমার নাম থাকলো না কেটে গেল। তখন অফিসার বলছে যে আমরা তো এটাই বারবার বলছি নির্বাচন কমিশনকে, ডিস্ট্রিক্টের ডিএমগুলোতে, যে যারা হিয়ারিংয়ে আসছে যদি কেউ বাদ পড়ে তাদেরকে জানিয়ে দেওয়া হোক, তাহলে তারা দ্রুততার সাথে যদি কোনো ডকুমেন্টসের ভুলভাল থাকে সেটা ঠিক করে ডিস্ট্রিক্টে অ্যাপ্লিকেশন করতে পারবে। কিন্তু আমার রাজ্য সরকার ডিএমগুলোকে কন্ট্রোল করছে। ডিএমকে কন্ট্রোল কে করে? রাজ্য সরকার। বিডিওকে কন্ট্রোল কে করে? রাজ্য সরকার। এই কাজটা করতে দিচ্ছে না, কারণটা কি আমার সন্দেহ হচ্ছে। 14 তারিখে পাবলিশ হবে, হয়তো 10 তারিখে একসাথে যাদের নাম হয়তো যদি টেকনিক্যাল ফন্ট বলুন বা বদমাইশি করে হোক, যাই করে হোক, যদি বাদ যায় 10 তারিখে ঘোষণা করবে। আচ্ছা 14 তারিখে কি হবে? হিয়ারিং ফাইনাল লিস্ট পাবলিশ হবে। তাহলে 4 দিনের মধ্যে আপনি ডিস্ট্রিক্টে কখন যাবেন বা কখন সিও অফিসে যাবেন? তাহলে আতঙ্কের পরিবেশ তৈরি হবে। হই করে ঠেলাঠেলি করে, এই করে আগুন লাগাও, তাগুন লাগাও, হ্যান করো ত্যান করো করতে বলবে ভিতর থেকে। ওই ব্যারিকেড নাটকের মতো ঠেলাঠেলি করবে। তারপরে কি বলবে? আমাদেরকে ভোট দাও, আমরা ভোট দিয়ে জিতার পরে তোমার ভোটাধিকার ফিরিয়ে নিয়ে আসবো। এই খেলাটা খেলতে পারে, সেই জন্য এখনো পাবলিশ করছে না। অলরেডি এখন হাজার হাজার মানুষের তো হয়ে গেছে হিয়ারিং। তাহলে তার মধ্যে পাস ফেল তো হবেই, পাস ফেল তো হবেই। যে অবৈধ সে তো ফেল হবেই, কিন্তু বৈধকে যদি ফেল করাই, তার কি রিঅ্যাপ্লিকেশনের জায়গা রাখছে? এখন আছে অপশান, কিন্তু তাদেরকে কেন ডকুমেন্টস দিচ্ছে না? এটাই হচ্ছে তৃণমূল কংগ্রেসের দ্বিচারিতা। আর এর বিরুদ্ধে শুভেন্দু অধিকারী একবারও কথা বলেছে? শুভেন্দু অধিকারী তো মিলেমিশে করছে এটা। শুভেন্দু অধিকারী তো মিলেমিশে কাজটা করছে, ওই জন্য এইটা বলছে না যে এখনই যাদের নাম বাদ যাচ্ছে তাদেরকে এখনই নোটিশ দিয়ে দেওয়া হোক। যদি এখনই যাদের নাম বাদ যাচ্ছে যদি নোটিশ দিয়ে দেওয়া হয়, সার্ভ করে দেওয়া হয়, যদি আমাদের কারিমুলের, আমাদের অক্রিয়া, আমাদের ডাক্তার বা আমাদের মোস্তফা বা আমাদের মালিক ভাইয়ের ওদের নামটা বাদ গেছে, হিয়ারিংয়ে ডেকেছে, হিয়ারিংয়ে পাস করতে পারেনি, মালিক ভাইয়ের কাছে নোটিশ চলে আসলো। তাহলে মালিক ভাই ইমিডিয়েট কি কারণে হিয়ারিংয়ে বাদ পড়লো সেইগুলো কি করবে? কালেক্ট করবে, নিয়ে ডিস্ট্রিক্টে জমা দেবে। ডিস্ট্রিক্টে জমা দেওয়া মানে আবার নামটা তাহলে ফাইনাল লিস্ট যখন পাবলিশ হবে এমনিতে ঢুকে যাবে অটোমেটিক্যালি। সেই টাইমটা কি দেওয়া হচ্ছে মালিক ভাইকে? দেওয়া হচ্ছে না। কেন দেওয়া হচ্ছে না? নির্বাচন কমিশনকে এটা প্রশ্ন করেছিলাম, তখন বলেছে যে আমরা বারবার বলছি ডিস্ট্রিক্টগুলোতে ডিএমগুলোকে যে হিয়ারিংয়ের সাথে সাথে তাদেরকে জানিয়ে দেওয়া হোক, কিন্তু তারা জানাচ্ছে না। তারা আর কি বলতে পারে যে রাজ্য সরকার বারণ করেছে বলে জানাচ্ছে না? এটা কোনো অফিসার কি বলতে পারে? এটা বলতে পারে না, কিন্তু আমাদেরকে বুঝে নিতে হবে তো। তাহলে সাপ হয়ে কামড়াচ্ছে, ওজায় ঝাড়ছে, কে বুঝতে পারছেন? এগুলো একটু মাথা ঠান্ডা করে চলতে হবে। আমি আপনাদের আবারও বলছি, আপনার ভোটার লিস্টে নাম আসবে, ভাঙড়ের একটা বৈধ ভোটারের নাম কাটার সাহস দেখাবেন, আমি আশা করছি রাজ্যের মানুষের বৈধ ভোটারের নাম কাটার সাহস দেখাবে না। তারপরেও বলবো, ভাঙড়ে 2021 সালে যে আমাকে ভোট দেয়নি, যে আমার সমালোচনা করেছে, আমি বিধায়ক হিসাবে তারও পাশে থাকবো, যে ভোট দিয়েছে তারও পাশে থাকবো। কে ভাঙড়ের হিন্দু, কে মুসলমান, কে দলিত, কে আদিবাসী, কে আমার শত্রু, কে আমার মিত্র, দেখার প্রয়োজন নেই। ভাঙড়ের প্রত্যেকটা ভোটারের ভোটাধিকার রক্ষার দায়িত্ব আমি কাঁধে তুলে নিয়েছি দেওয়ানে, আজকেও বলছি আমি তুলে রাখছি। ভরসা করতে পারেন, আপনার হয়ে সর্বোচ্চ লড়াই আমি দেব। কারণ আপনার ST/SC সার্টিফিকেট নিয়ে যে জালি হচ্ছে, কেউ কথা বলেনি, এই আপনার বিধায়কই আপনার জন্য কথা বলছে। আপনার OBC সার্টিফিকেট নিয়ে যে বৈষম্যের শিকার হচ্ছে, কোনো বিধায়ক কথা বলেনি, এই ভাঙড়ের বিধায়কই আপনার পাশে দাঁড়াচ্ছে। আপনার মাদ্রাসা, মসজিদ, ঈদগাহ, কবরস্থান তথা ওয়াকাফ প্রপার্টি লুট হয়ে যাচ্ছে আর প্ল্যান চলছে, কেউ বাধা দেয়নি, এই ভাঙড়ের বিধায়ক আপনার পাশে দাঁড়িয়েছে, একটাকে রক্ষা করছে। তাই আপনার ভোটাধিকার রক্ষার জন্য আপনার বিধায়কই আপনার পাশে থাকবে, নিশ্চিন্তে থাকবেন আপনারা, আতঙ্কিত হবেন না। নিশ্চিন্তে থাকবে মিন্স আতঙ্কিত হবেন না, আতঙ্কিত হলে এই সমস্যার সমাধান হয় না। আর দুটো কথা আমি আপনাদের বলে শেষ করে দেব। কি দুটো কথা?
এই যে আতঙ্কের পরিবেশ, বেলুর মঠের সন্ন্যাসীদেরকেও এরা ছাড়ছে না। এত নোংরা রাজনীতি চলছে, বেলুর মঠের যিনারা সন্ন্যাসী আছেন তাদেরকে ডাকছেন, ফুরফুরা শরীফের পীর পরিবারের খানদানের লোকেদেরকে ডাকছেন, যারা শুধুমাত্র ধর্মীয় সংস্কার পরিবার নয়, স্বাধীনতা সংগ্রামে পীর আবু বকর সিদ্দিক রহমতুল্লাহের অবদান অতুলনীয়, তার পরিবারের লোককে ছাড়ছে না। স্বাধীনতা সংগ্রামের অন্যতম প্রধান কাণ্ডারি দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বোস স্যারের পরিবারকেও এরা ছাড়ছে না। বিশ্বখ্যাত ব্যক্তি, বাঙালির গর্ব, ভারতীয়দের গর্ব, নোবেলজয়ী অমর্ত্য সেন স্যারকেও এরা ছাড়ছে না, সাধারণ মানুষকেও এরা ছাড়ছে না। তাই এই যে অন্যায় হচ্ছে, এই যে নোংরামি হচ্ছে, এই যে নিন্দাজনক কাজ হচ্ছে, এটা বন্ধের জন্য সরকারকে আমি দুটো প্রস্তাব দিয়েছিলাম। সরকারকে দুটো প্রস্তাব দিয়েছিলাম, এই দুটো প্রস্তাব কিন্তু সরকার গ্রহণ করেনি। কি কি প্রস্তাব দিয়েছিলাম আর কেন দিয়েছিলাম সেটা একটু ব্যাখ্যা করে আমি আজকে আমার বক্তব্য শেষ করব। আপনাদের শোনার এনার্জি থাকলে একটু হাত তুলে দেখান তো, আপনারা শুনতে চাইছেন? আপনারা শুনতে চাইছেন? দুটো প্রস্তাব দিয়েছিলাম। প্রথম প্রস্তাব ছিল অল পার্টি মিটিং ডাকুন। এই যে নিন্দাজনক কাজ হচ্ছে পশ্চিমবাংলায়, অহেতুক বাংলার মানুষকে হয়রানি করা হচ্ছে, এই হয়রানির শিকার হয়ে অনেকে মারা যাচ্ছে, অনেকে অসুস্থ হচ্ছে। শুধু তাই নয়, হিয়ারিং সেন্টারগুলো যে দুরবস্থা, ওখানে যারা ছোট্ট সন্তানকে নিয়ে আমার মায়েরা যাচ্ছে, ওই বাচ্চাগুলোকে ফিট করাবে তার উপযুক্ত ব্যবস্থাও নাই, সেইটা থেকে যাতে মুক্তি পাই ওই জন্য আমাদের প্রস্তাব বুথ ভিত্তিক প্রয়োজনে হিয়ারিং সেন্টার করা হোক। যেমন বুথ ভিত্তিক আমরা ভোট দিতে যাই, বুথ ভিত্তিক হিয়ারিং সেন্টার হোক। আমি আমার বুথে গিয়েই আমি আমার রান্নাটা রেখে হিয়ারিং করে চলে আসবে। বাপ আমার মাঠে কাজ করছে, অর্ধেক কাজ করে হিয়ারিং করে চলে এসে আবার কাজ করতে পারবে। কিন্তু এখান থেকে আপনার ব্লকে যেতে গেলে 50 থেকে 60 টাকা শুধু কম করে খরচ আছে। তাও বেউতার 2 নম্বর 1 নম্বরের মানুষ, বামনঘাটের মানুষদের বলি, আমি প্রস্তাব দিয়েছিলাম এখান থেকে একটা কানেক্টিং বাস করা হোক, এখান থেকে কানেক্টিং হয়ে বিডিও অফিসের ওপর দিয়ে হাড়ুয়াতে মিনাখার দিকে চলে যাক, তাহলে রুটটাও বড় হবে, এখানকার মানুষরা সহজেই ব্লকে পৌঁছাতে পারবে। অনেক বাস রুটের কথা বলেছিলাম, এটাও আমার প্রস্তাব ছিল। প্রসঙ্গ আসছে বলে বলে দিলাম। এই যে হয়রানি হচ্ছে, অল পার্টি মিটিং থেকে একটা ডিসিশন নেওয়া যে এর বিরুদ্ধে কি অ্যাকশান নেওয়া যেতে পারে। আপনারা জানেন যেভাবে আপনার নারকীয় হত্যাকাণ্ড চালিয়েছিল আপনার পেহেলগাঁওতে, তারপরে মোদিজি প্রধান কেন্দ্রীয় সরকার অল পার্টি মিটিং ডেকেছিল। কংগ্রেসের পক্ষ থেকে বলা হয়েছিল পাকিস্তানের বিরুদ্ধে যা ব্যবস্থা নেবেন সেটাকে আমরা সমর্থন করব, অর্থাৎ অল আউট ব্যবস্থাতে যান। অল পার্টি মিটিংয়ে ডিসাইড হয়েছিল। তো পশ্চিমবাংলাতে মমতা ব্যানার্জির উচিত অল পার্টি মিটিং ডাকা। এই অল পার্টি মিটিং ডাকলে কেউ যাক আর নাই যাক, বাংলার মানুষের স্বার্থে, ভাঙড়ের মানুষের স্বার্থে, অহেতুক হয়রানি আতঙ্কে নিরাসনের জন্য মমতা ব্যানার্জির পাশে বা ওই টেবিলে গিয়ে কেউ বসুক আর নাই বসুক, ভাঙড়ের বিধায়ক, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের চেয়ারম্যান বাংলার মানুষের স্বার্থের জন্য ওই টেবিলে বসবে এবং সমস্যার সমাধানের রাস্তা বাতলে আসবে। আমি বলছি, কিন্তু ডেকেছে মমতা ব্যানার্জি? কাউকে ডাকেনি। কিন্তু পেরেশানি হচ্ছে কারা? বাংলার মানুষ। দ্বিতীয় প্রস্তাব দিয়েছিলাম কি জানেন? নিন্দা প্রস্তাব পাস করানো হোক অ্যাসেম্বলি হাউসের মধ্যে। রাজ্য সরকারের ক্ষমতা আছে, বিধায়ক সংখ্যা এদের বেশি। যেভাবে অমর্ত্য সেন থেকে শুরু করে আর স্যার যারা আছেন তাদের পরিবার থেকে শুরু করে যেভাবে সাধারণ নাগরিককে হয়রানি করা হচ্ছে, এই মর্মে বিধানসভায় একটা নিন্দা প্রস্তাব পাস করানো হোক। আমি অনেক সময় বিধানসভায় ভোটাভুটিতে অংশগ্রহণ থেকে বিরত থেকেছি অনেক সময়, আর 2-1টা ক্ষেত্রে শাসককে আমি ভোট দিয়েছি বাংলার মানুষের জন্য, 2-1টা ক্ষেত্রে বৃহত্তর স্বার্থে বাংলার। তো আমি আজকে এখানে অদা করে যাচ্ছি, ভাঙড়ের বিধায়ক হিসাবে বলছি, নিন্দা প্রস্তাব যখনই মমতা ব্যানার্জির দল, তৃণমূল কংগ্রেস তথা রাজ্য সরকার বিধানসভায় নিয়ে আসবে, আলোচনার শেষে যদি ভোটাভুটি হয়
সেই ভোটাভুটিতে বিরোধীদের পক্ষ থেকে কজন ভোট দেবে দেখার দরকার নাই। একমাত্র বিজেপি ও তৃণমূল যে আছে, আমি বিধায়ক সংযুক্ত মোর্চার আমি দায়িত্ব নিয়ে বলছি, নিন্দা প্রস্তাব এই এসআইআর এর নামে অহেতুক লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে যেভাবে বাংলার মানুষকে অহেতুক হয়রানি করা হচ্ছে, আতঙ্কের পরিবেশ তৈরি হচ্ছে, এটা বন্ধের জন্য পশ্চিমবাংলার বিধানসভায় যদি নিন্দা প্রস্তাব মমতা ব্যানার্জি নিয়ে আসেন, সর্বপ্রথম নিন্দা প্রস্তাবের পক্ষে আমি আমার মূল্যবান ভোটটা দেব। কিন্তু করছে, এই নিন্দা প্রস্তাব পাস করালে লাভটা কি হবে তাও আপনাদের জানিয়ে রাখি। এই নিন্দা প্রস্তাব পাস করি একটা কপি যদি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে পাঠায় যে পশ্চিমবাংলার অগস্ট হাউস তথা আইনসভা এই হয়রানির বিরোধিতা করছে, এই হয়রানির নিন্দা করছে, এই হয়রানি বন্ধের আহ্বান করছে, তাহলে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া নড়ে চড়ে বুঝবে এই নামের বানান ভুল, ফুল স্টপ ভুল, ম্যাচ মিসম্যাচ, স্পেলিং মিস্টেক, বা খাতুন ছিল বিবি, খাতুন ছিল বেগম, বা আমার হিন্দু সমাজের মায়েরা অনেক সময় বিয়ের পরে স্বামীর টাইটেলটাও অ্যাড করে। যেমন আমি যদি বলি আপনার প্রতিমা মণ্ডল, নাম প্রতিমা মণ্ডল, স্বামীর টাইটেল হচ্ছে ঘোষ, ধরলাম প্রতিমা মণ্ডল ঘোষ, অনেকে মায়েরা লেখে না, এটা তার বাড়ি নোটিশ চলে যাচ্ছে। এগুলো তো অহেতুক হয়রানি করা হচ্ছে। যে মহিলা প্রতিমা মণ্ডল ঘোষ সেম মহিলা, এটা তাকে গিয়ে ভিডিওতে প্রমাণ করাতে হচ্ছে। এগুলো বন্ধের জন্য বিধানসভায় যদি নিন্দা প্রস্তাব নিয়ে আসে, নির্বাচন কমিশনকে দেয়, নির্বাচন কমিশন নড়ে চড়ে বসবে, বাধ্য এই লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে যেভাবে অহেতুক হয়রানি করা হচ্ছে এটাকে বন্ধ করার জন্য। আর যদি না বন্ধ করে, এর কপিটা নিয়ে সুপ্রিম কোর্টে যেটা মামলা রাজ্য সরকার করে, ওই মামলাতে অ্যাটাচ করে দিলে সুপ্রিম কোর্ট এটাতে ব্যবস্থা গ্রহণ করবে। অনেক আইনের বিশেষজ্ঞ বলছে এই অ্যাটাচমেন্ট যদি করে দেয় তাহলে এটাকে স্টে করে দিতে পারে, তাহলে এই হয়রানি আমাদের আর হতো না। কিন্তু এটা করছে কি? তাহলে এই হয়রানির যে শিকার হচ্ছেন, একদিকে বিজেপি, অপরদিকে তৃণমূল নির্বাচন কমিশনকে সামনে রেখে করছে। তাই আপনাদের বলবো, এই হয়রানির যোগ্য জবাব 2026 সালে বাংলার মানুষকে দিতে হবে। বাংলার মানুষকে হয়রানির জবাব দিতে হবে যে বিজেপি তৃণমূল মিলে তাদের ভোটের বাইনারি তৈরি করার জন্য